একা একা দাবা খেলছেন। একদিন সকালবেলা স্যারের বাড়িতে গিয়ে দেখি তিনি একা একা দাবা খেলছেন। আমাকে দেখা মাত্রই জিজ্ঞেস করলেন, মৌলভী আহমদ ছফা, কি খবর? পাশে স্যার অন্য প্রসঙ্গ তুলে প্রয়োজনটা ভুলিয়ে দেন। সেই আশঙ্কা করে আগে ভাগে আমার আর্জিটা পেশ করলাম। বললাম, স্যার, দরিয়ার গেছি, উদ্ধার পাইবার পথ বাতলাইয়া দেন। স্যারের সঙ্গে কথা বলে এক আধটু ঢাকায় বলি ব্যবহার করতে শিখে গিয়েছি। স্যার বললেন, কোনো খারাপ খবর নেই? আমি জবাব দিলাম, তেমন খারাপ খবর নয়। স্যার বলেন, তয় কন হইডেছেডা কি? আমি কথাটা এভাবে শুরু করলাম, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ধাক্কাটা বেঙ্গলেও এসে লেগেছিল। এই বিষয়ের উপর আমাকে আলোকপাত করে অন্তত 10 পাতা লিখতে হবে। কিন্তু তার আগে শিল্প বিপ্লব জিনিসটা কি জানতে চাই। অল্পের মধ্যে ধারণা নিতে পারি এমন একটা বইয়ের কথা বলেন। স্যার বলেন, টয়েনবির লেখা 60-70 পৃষ্ঠার বই আছে, বইটা দেখবার পারেন। টাইটেল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আমি বললাম, ইনি কি ঐতিহাসিক টয়েনবি? স্যার বললেন, না, তার চাচা। ভদ্রলোক এক্কেবারে তরুণ বয়সে মারা গিয়েছিলেন, বড়জোর 30-31। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন টার্মটা তিনি কয়েন করেছিলেন। তিনি নিজে লেখাটি লিখে যাননি। তার লিখতি নোটস পর্যালোচনা করে বন্ধুবান্ধবেরা বইটি তৈরি করেছিলেন। নতুন এডিশনে জুনিয়র টয়েনবি মানে ঐতিহাসিক টয়েনবি একটা ছোট অথচ চমৎকার ভূমিকায় লিখছেন। আমি লাইব্রেরিতে গিয়ে বইটা ইস্যু করে আনলাম। সিনিয়র টয়েনবির যুক্তির ধারা এবং চিন্তার স্বচ্ছতা আমাকে একেবারে মুগ্ধ করে ফেলল। ইংল্যান্ডে কোনো আর্থ-সামাজিক পরিস্থিতিতে শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল। তার আগে কৃষিতে কী পরিবর্তন ঘটেছিল, টয়েনবি সাহেব তার পেছনের কারণগুলো প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করেছেন। টয়েনবির বইটা পাঠ করার পর আমার মনে হলো, গতকালের আমির সঙ্গে আজকের আমির অনেক পরিবর্তন ঘটে গেছে। এক একটা বইয়ের চিন্তা চেতনার ওপর প্রভাব বিস্তার করার কি অপরিসীম ক্ষমতা। ফ্রেডারিক এঙ্গেলস এর কন্ডিশন অব দ্য ওয়ার্কিং ক্লাস ইন ইংল্যান্ড পাঠ করার পরেও আমার মনে এমন একটা ভাবান্তর জন্ম নিয়েছিল। পরদিন সকালবেলা যাকে বলে রক্ত বেগত তরঙ্গিত বক্ষে স্যারের খত্তানে হাজির হলাম। স্যার সদ্য ঘুম থেকে উঠে টেবিলের ওপর চরণ যুগল উঠিয়ে দিয়ে গুড় কয়েক হুকো টানছেন। স্যার বলেন, মৌলভী আহমদ ছফা, এত বেলা চইলা আইলেন? আমি জবাব দিলাম, হ্যাঁ স্যার, চইলা এলাম, কারণ টয়েনবি সাহেবের বইটা পড়লাম। কি মনে হইল? স্যারের প্রশ্ন। আমি বললাম, এতকাল তো আমি এ বিষয়ে কিছুই জানতাম না, একটা ভাষা ধারণা ছিল মাত্র। স্যার বলেন, পড়বেন সেন, তারপর না তা জানবেন। এই বিষয়ে আপনি আরও কিছু জানতে চান নাকি? আমি বললাম, আপনার কাছে আর কোনো বই আছে? স্যার বললেন, আমি মেন্টর বইটা দিবার পারি। তিনি শেলফ থেকে বের করে বইটি দিলেন এবং বললেন, তাড়াহুড়ো কইরেন না, কি পড়ছেন সেটা পরিষ্কারভাবে বুঝবার চেষ্টা করবেন। আমার খুব খারাপ লাগছে, বইটির টাইটেল ভুলে গিয়েছি। 3-4 দিন বাদে বইটি যখন ফেরত দিতে গেলাম, স্যার শেলফ থেকে ফ্যাক্টরস ইন মডার্ন হিস্ট্রি শিরোনামে একটা বই আমাকে ধরিয়ে দিয়ে বললেন, এইটা দেখবার পারেন। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের বিষয়টা বিশদভাবে এই বইতে আলোচনা করা হয়েছে। লেখকের নামটিও আমি মনে করতে পারছি না। জানার যে একটা আনন্দ আছে, সেই জিনিসটা তখন আমাকে পেয়ে বসেছে। অজানা বিষয়ে একটা কথা বলে রাখা প্রয়োজন, ইংরেজ না আমেরিকান বলতে পারবো না, P.N. হেক্সটার নামে ভদ্রলোক
সাম্প্রতিককালে ওই একই শিরোনামে ফ্যাক্টরস ইন মডার্ন হিস্ট্রি নামে একটা বই লিখেছেন। এই বইটা যখন ফেরত দিলাম, স্যারের মধ্যে একটা সিরিয়াস মনোভাব লক্ষ্য করলাম। তিনি অধিকতর যত্ন সহকারে ব্রিটিশ ফ্রেঞ্চ অর্থনীতির নানা পর্যায় সম্পর্কে আমার আগ্রহ জাগিয়ে তুলতে আরম্ভ করলেন। তিনি বললেন, ইকোনমিক্স সায়েন্সের প্রতি আপনার আগ্রহটা জাগছে, এইটা ভালো লক্ষণ। আপনাদের সাহিত্যের লোকেরা বেশিরভাগ যেসব কথা লেখে তার মধ্যে সানা জিনিসটা বেশি থাকে না। স্যার ইকোনমিক্স শব্দটাকে সবসময় ইকোনমিক্স উচ্চারণ করে থাকেন। তিনি শেলফ থেকে ধুলা ছেড়ে অ্যাডাম স্মিথের দ্য ওয়েলথ অফ নেশন বের করে আমার হাতে দিয়ে বললেন, এইটা একটু নাড়াচাড়া কইরা দেখেন, কাণ্ডজ্ঞানটা পক্ত হইব। অজানা একটা জিনিসকে জানার প্রচণ্ড একটা উত্তেজনা আছে। আমি অ্যাডাম স্মিথ পড়তে শুরু করলাম। স্কুলে থাকার সময়ে যেরকম তন্ময় হয়ে গোয়েন্দা গল্প পাঠ করতাম, অনেকটা সেই আবেগ নিয়ে অর্থনীতির বইগুলো পাঠ করছিলাম। এই বিদ্যা আমার কোনো কাজে আসবে কি না সে চিন্তা আমার মনে একবারও উদয় হয়নি। অ্যাডাম স্মিথ যখন ফেরত দিলাম, স্যার কাঁধে হাত দিয়ে বললেন, আপনারা তো মার্কস নিয়ে খুব মাতামাতি করেন, কিন্তু মার্কস যার আছে অধিক ঋণী হেই রেকর্ডার সম্পর্কে কিছু জানলে মন্দ হয় না। তিনি তো আমাকে রিকর্ডার বই দিলেন, কিন্তু রেন্ট ইত্যাদি তত্ত্ব পড়তে গিয়ে আমার জান যাওয়ার জোগাড়। এখনও মনে হয় না রিকার্ডে সাহেবের খটমটে তত্ত্ব আমি বুঝতে পেরেছি। অথচ মার্কস সাহেবের ক্যাপিটাল প্রথম এবং দ্বিতীয় খণ্ড সে তুলনায় আমার কাছে অনেক সহজ মনে হয়েছে। মুশকিলের ব্যাপার হলো, স্যার ধরে নিয়েছেন আমি যা পড়েছি ঠিকমতো বুঝতে পারছি। তারপর তিনি ম্যাক্স ভেবরের প্রোটেস্ট্যান্ট এথিক্স অ্যান্ড স্পিরিট অব দ্য ক্যাপিটালিজম আমাকে দিলেন। ম্যাক্স ভেবরের বইটি আমার এত ভালো লেগে যায় যে নিজের উদ্যোগে খোঁজ খবর নিয়ে তার অন্যান্য রচনা সম্বন্ধে আগ্রহী হয়ে উঠি। ভেবরের রিলিজিয়ান্স অব ইন্ডিয়া বইটি পাঠ করে আমি সবিশেষ উপকৃত হয়েছি। একদিন স্যার আমাকে বললেন, সাহিত্যের পুরনো স্ক্রিপ্ট পর্যালোচনা করে সমাজবিজ্ঞানের গবেষণা করার ট্র্যাডিশন আমাদের বাংলা ভাষায় গড়ে ওঠেনি। এই ধরনের কিছু কাজ করা আমার উদ্যোগ নেওয়া প্রয়োজন। স্যার তার শিক্ষক হ্যারল্ড লাক্সের লিবারালিজম অ্যান্ড দ্য রেজি অব ইউরোপিয়ান ক্যাপিটালিজম পড়তে দেন। বইটি যখন পড়ে ফেরত দিতে গেলাম, স্যার জিজ্ঞেস করলেন, বই তো পড়া যাইতেছেন, নোট ফোট রাখবার লাগছেন নি? আমি বললাম, নোট রাখার বিশেষ অভ্যাস নেই। তার একটা কারণ, মনে রাখার মতো কিছু চোখে পড়লে মনের ভেতর গেঁথে যায়। সে সময় আমার স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর ছিল। স্যার বললেন, নোট রাখার অভ্যাসটি করলে ভালো হইতো। কথা প্রসঙ্গে ডক্টর আনিসুজ্জামানের নাম উল্লেখ করলেন। আনিস যেমন পরিচ্ছন্ন গবেষণার কাম করে, সেরকম বেশি দেখা যায় না। স্যার তখন একের পর এক বই তুলে দিচ্ছিলেন আর আমি পড়ে যাচ্ছিলাম। তিনি কেন আমাকে দিয়ে এইসব ছাইপাশ পড়িয়ে নিচ্ছিলেন, আমি কেন পড়ে যাচ্ছিলাম, তার কারণ আমি আজও খুঁজে বের করতে পারিনি। এইভাবে প্রায় 7 মাস চলে গেল। থিসিসের কাজ পড়ে আছে। সে সময় আমার মনোভাব ছিল এরকম, এত সব প্রয়োজনীয় বিষয় আমি জানতে পারছি, থিসিস লেখার কাজে নষ্ট করার সময় কই। স্যার আমাকে দিয়ে অনেক কিছু পড়িয়েছেন, কিন্তু পড়ে কি লাভ হয়েছে খতিয়ে দেখার সময় হয়নি। দৃশ্যত অপ্রয়োজনীয় বিষয়ে অধিক মনোসংযোগ করার কারণে আমি ভেতরে ভেতরে অনেকখানি বদলে গিয়েছিলাম। তার ফল হয়েছে এই যে, সাহিত্য যারা করেন তাদের সঙ্গে পুরোপুরি মিশতে পারিনি এবং সমাজবিজ্ঞানীদের দলেও ভিড়তে পারিনি। সেই যে
পা দুই নৌকায় রাখতে অভ্যাস করিয়েছিলেন রাজ্জাক স্যার, অদ্যাবধি আমার পক্ষে এক করা সম্ভব হয়নি। প্রয়াত কমিউনিস্ট নেতা কমরেড আব্দুল হক। কিছুকাল আগে প্রয়াত কমিউনিস্ট নেতা কমরেড আব্দুল হক পূর্ব বাংলা আধা সামন্ততান্ত্রিক আধা ঔপনিবেশিক এই শিরোনামে একটি নাতিক্ষুদ্র পুস্তিকা লিখেছিলেন। পুরো 60-এর দশক, এমনকি 70 দশকের মাঝামাঝি পর্যন্ত এই পুস্তিকাটি বামপন্থী রাজনৈতিক নেতা এবং বুদ্ধিজীবীদের কিছুটা প্রভাবিত করেছিল। কমরেড আব্দুল হক চীনের কমিউনিস্ট পার্টির নেতা কমরেড মাং সে-তুং চীনা সমাজের যে তাত্ত্বিক ব্যাখ্যাটি দাঁড় করিয়েছিলেন সেই লাইন অনুসরণ করে এই ব্যাখ্যাটি দাঁড় করিয়েছিলেন। অর্থনীতিবিদ বলে খ্যাত ডক্টর আবু মাহমুদের মতো মানুষও আব্দুল হকের ব্যাখ্যাটি সঠিক প্রমাণিত করে একাধিক রচনা প্রকাশ করেছেন। আমার কাছে এই ব্যাখ্যাগুলো হেয়ালের মতো মনে হচ্ছিল। অন্যদিকে মানবেন্দ্রনাথ রায় ইন্ডিয়া ইন ট্রানজিশন গ্রন্থে যে পদ্ধতিতে ভারতীয় সমাজের ব্যাখ্যা দাঁড় করিয়েছিলেন সেটা আমার কাছে অধিক গ্রহণযোগ্য বলে মনে হচ্ছিল। কিন্তু আমি সামান্য মানুষ, এই সমস্ত বিষয়ে কোনো মতামত প্রদান করা কিংবা মতামত সত্যি বলে মেনে নেওয়া কোনোটাই সম্ভব ছিল না। একদিন বিকালবেলা রাজ্জাক স্যারের কাছে গিয়ে বিষয়টি উত্থাপন করলাম। বললাম, স্যার, বাংলাদেশের বর্তমান সামাজিক অবস্থান কোথায়? একটি আধা সামন্ততান্ত্রিক সমাজ, একথা কি সত্যি? স্যার বলেন, আপনি একটু বয়েন। তিনি বাথরুমে গেলেন, এসে গামছা দিয়ে দু পায়ের পানি মুছে জুত হয়ে বসলেন। একটা চুরুট ধরিয়ে খক খক করে কাশলেন। তারপর বললেন, ইন দ্য স্ট্রিক্টেস্ট সেন্স অফ দ্য টার্ম ইন্ডিয়াতে কোনো ফিউডালিজম আছিল না। বেঙ্গলের কথা তো একেবারে আলাদা। বেঙ্গলের কথায় পরে আইতেছি, তার আগে রেস্ট অফ দি ইন্ডিয়ার খবর লই। ফিউডালিজম হইল একটা ক্লোজ সিস্টেম। বংশ পরম্পরা, একটা পরিবার স্থায়ী হইয়া একটা জায়গায় বাস করব। তার ধোপা নাপিত কামার কুমার সব আলাদা। এক জায়গার মানুষ অন্য জায়গায় যাইবার পারব না। কাঁঠালের যেমন কোয়া ফিউডাল সিস্টেমে সামন্তের জমির সঙ্গে সকলের তেমন সম্পর্ক। সামন্তরা হইল নিজের জমিদারিতে সমস্ত দণ্ডবন্দুকের মালিক। রাজসভায় পারলে এক করে 7 খুন মাপ। ইন্ডিয়াতে মোগল আমলের কথা ধরেন, জমিদারি এখানে বংশানুক্রমিক আসিল না। সম্রাট ইচ্ছা করলে জমিদারের পোলারে জমিদার নাও বানাইতে পারতেন। আর যদি বেঙ্গলের কথায় আইন, তাহলে একেবারে অন্য কথা বলতে হয়। পুরানো বাংলায় পুঁথিতে দেখা যায় বাংলা বাণিজ্য বহর জাভা সুমাত্রা এই সকল অঞ্চলে যা আশা করছে। যেখানে বাণিজ্য এই রকম সচল থাকে সেই সমাজটারে অন্য যা কিছু কইবার চান কন, কিন্তু ফিউডালিজম বলবার পারবেন না। ভিট ভূগোলের হাইড্রোলিক থিওরি বেঙ্গলের বেলায় একেবারে খাটে না। আমি বললাম, তাহলে বেঙ্গলের সমাজের নেচারটা কি? স্যার বলেন, যা ইচ্ছা কন, কিন্তু ফিউডালিজম কেইবার পারবেন না। ইন্ডিয়ার অন্যান্য প্রভিন্সে যেটুকু ফিউডালিজমের চিহ্ন খুঁজা পাওয়া যায়, বেঙ্গলে তার ছিটেফোঁটাও পাইবেন না। গ্রামগুলোর ফরমেশন দেখলেই বুঝতে পারবেন। এইখান থেকে বিহারে যান, দেখবেন সিন একেবারে পাল্টাইয়া গেছে। ফিউডালের অবস্থানের চারপাশে গোটা গ্রামবাসীর বসবাস। বেঙ্গলে সেই সব আপনারা পাইবেন না। আপনি কি মনসামঙ্গলের 4 সওদাগরের কাহিনী পড়ছেন? আমি বললাম, 100 বাংলা সাহিত্যের ছাত্র ছিলাম, সেই সুবাদে বাধ্যতামূলকভাবে পড়তে হয়েছে। তাইলে 4 সওদাগরের কাহিনী আপনার জানা? বেবাক বাংলা সাহিত্যে এইরকম শেরদারের মানুষ একটাও দেখছেন? আমি বললাম, না, 4 সওদাগরের মতো শক্তিশালী চরিত্র বাংলা সাহিত্যে একেবারে বিরল। মাইকেলের মেঘনাথকেও 4 সওদাগরের পাশে ম্লান দেখায়। স্যার বলেন, 4 সওদাগরের চরিত্রের এই যে ঋজুতা,
এরা হলো সমুদ্র বাণিজ্য শক্তির প্রতীক। আমি আমার মূল প্রশ্নে ফিরে গেলাম। ওনারা যে বলছেন পূর্ব বাংলা আধা সামন্তবাদী আধা উপনিবেশবাদী। স্যার ঈষৎ বিরক্ত হয়ে বললেন, ওরা যদি গায়ের জোরে কইবার চায় আপনি কি করবেন? মারামারি করবেন নাকি? কিছুদিন পর এক সকালে গিয়ে দেখি নিয়াজ মোর্শেদ বসে আছে। তার সঙ্গে স্যার ডক্টর কাজী মোতাহার হোসেনের গল্প বলছেন। কাজী কোথায় গিয়ে কি কারণে জানি আটকা পড়ে গিয়েছিলেন। দেশে ফেরার পর পথে তিনি ক্লাবে এসে রাজ্জাক স্যারের খোঁজ করছিলেন, কিন্তু নামটা ভুলে গেছেন। স্যার ঘটনাটা এভাবে বললেন, আপনারা ছেলেটারে দেখছেন নি? সকলে জানতে চাইলেন, স্যার আপনি কোন ছেলেটার খোঁজ করছেন? মোতাহার সাহেব বললেন, সেই ছেলেটা, কি যেন নাম, নাকি দাড়ি টাড়ি রাইখা বেশ কাঁপতে নিছে। কে একজন বললেন, স্যার আপনি কি রাজ্জাক সাহেবের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, তার নাম আব্দুর রাজ্জাক, এতক্ষণে মনে পড়ছে। কথা বলে স্যার খুব করে হাসলেন। তারপর রাজ্জাক স্যার কাজী মোতাহার হোসেন সাহেবের আরেকটা গল্প বললেন। রাজ্জাক স্যার তখন ছাত্র, মোতাহার হোসেন সাহেব স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে ডেমনস্ট্রেটর না লেকচারার। তিনি দাবা খেলার পার্টনার খুঁজে বেড়াতেন। সবসময় কিন্তু পার্টনার পাওয়া যাইত না, বাধ্য হয়ে কাজী সাহেবরে কলতা বাজারে যাইতে হইতো। কসাইগুর মধ্যে একজন ভালো প্লেয়ার আছিল। কাজী সাহেব পাগলকে বইয়া যাইতেন। একবার খেলতে পাইলে দিন রাইতের খবর থাকতো না। একবার হইল কি, আমি ওনার ডিপার্টমেন্টের খোঁজ নিতে গেলাম। উনি ফিরে আসেন কি না দেখলাম তিনি ব্ল্যাকবোর্ডে ছাত্রদের অঙ্ক বুঝাইতেছেন। আমারা দেখা মাত্রই বাইরে এসে মৃদুস্বরে কইলেন, তুমি একটু পরে আইও, এই ক্লাসটার পরে তোমার সঙ্গে বইসা যাইব। কিছুক্ষণ পর আমি যখন গেলাম তখন ক্লাস শেষ হইয়া গেছে। তিনি সাইকেল সহ আমার সঙ্গে কইরা সেগুনবাগিচার বাড়িতে গেলেন। সাইকেলটা হেলাইয়া রাইখা দাবার বোর্ড লইয়া বাইলেন। 2 দিন খেলা শেষ হইছে। আমি কইলাম, বেলা 5টার পরে আমার চইলা যাওয়ান লাগবো। 5টার পর কারফিউ, তখন আর টাইম। কাজী সাহেব কইলেন, যখন যাইবা তখন তো যাইবা, অহন বর্ষা যাও। বাধ্য হইয়া খেলতে লাগলাম। রাত 9টার সময় খেলা শেষ কইরা কইলেন, এখন তুমি কেমনে যাইবা? আমি কইলাম, কারফিউর মধ্যে আমি কেমনে যাবো? উনি কইলেন, হেরা একটা কথা, তুমি এখন কি করবা? এখানে শুয়া থাকতে পারবা? লজ্জায় কইলাম, ঠিক আছে শুয়া থাকুন না। কাজী সাহেব তো উপরে উঠা গেলেন। আমি ঘুমাইতে চেষ্টা করলাম, কিছুতেই ঘুম আসে না। একে তো পেটে দানা পানি কিছু পড়ে নাই, তারপরে এত বড় বড় বাদুরের মতো মশা, সারা শরীর একেবারে রক্তাক্ত কইরা ফেলাইছে। এর মধ্যে চোখ বন্ধ কইরা পড়ে রইছি। আধা রাত পর উপর থেকে নাইমা কাজী সাহেব আমারে ডাকতে আরম্ভ করলো, আব্দুর রাজ্জাক, এই আব্দুর রাজ্জাক, তুমি ঘুমাইয়া পড়ছো নাকি? আমি উঠে বললাম, না স্যার, আমি জাগনায় আইছি। তোমার একটু উপরে আম লাগে। আমি অবাক হইয়া কইলাম, কেন স্যার? তোমারে উপরে ডাকতেছে। আসল ঘটনাটি এরকম, রাজ্জাক স্যার আওয়াজ করে মশা মারছিল এবং খুব কাশছিলেন। কাশির শব্দ শুনে বেগম সাহেবের ঘুম ভেঙে যায়। তিনি কাজী সাহেবকে ঘুম থেকে জাগিয়ে বললেন, নিচে কে একটা কাশছে, দেখে এসো। কাজী সাহেব বললেন, দেখে আসা দরকার নেই, ওটা আব্দুর রাজ্জাক, দাবা খেলতে এসে আটকা পড়ে গেছে। 5টার পর কারফিউ, যেতে পারেনি। বেগম সাহেব জানতে চাইলেন, একটা মানুষ নিচে রেখে এসেছেন, তার ভাত পানি কিছু দরকার আছে, এ কথা আপনার মনে ছিল না? কাজী সাহেব জানালেন, না, সে কথা আমার বিলকুল মনে আসেনি। বেগম সাহেব চট করে গিয়ে বললেন, যান এখনই উপরে ডেকে নিয়ে আসেন। বেগম সাহেবের ধাতানি খেয়ে রাজ্জাক সাহেবকে উপরে ডাকতে এসেছেন। মাঝখানে স্যার একবার সপরিবারে ভারতে গিয়েছিলেন। আমি যখন শুনলাম তারা কাশ্মীর যাবেন, হঠাৎ ইচ্ছা জাগলো স্যারকে আমার জন্য একটা শাল আনতে বললামও। স্যার বললেন, আর কোনো জিনিস আপনার দরকার নেই? আমি বললাম,
যদি আপনার বইয়ের দোকানে যাওয়ার সুযোগ পান, ভারতীয় সঙ্গীতশাস্ত্রের একটা নির্ভরযোগ্য ইতিহাস আনবেন আমার জন্য। আমি ধরে নিয়েছিলাম স্যার ভুলে যাবেন। প্রায় 2.5 সপ্তাহ পরে ক্লাবের সামনে স্যারের সঙ্গে দেখা। স্যার ফিরে এসেছেন। আমি কোনো সংবাদ পাইনি। আমি অবাক হয়ে বললাম, স্যার কখন ফিরলেন? বললেন, আজ বেয়ানের ফ্লাইটে। মৌলভী আহমদ সাবা, আপনি কেমন ছিলেন? আমি বললাম, ভালো স্যার। কাল বেয়ানে আপনি একবার আয়েন। পরদিন সকালবেলা আমি স্যারের কাছে গেলাম। স্যার বললেন, চলেন নাস্তা খাই। নাস্তা খাওয়ার পর স্যার আমার হাতে সত্যি সত্যি ঘি রঙের একটা কাশ্মীরি শাল তুলে দিলেন। আমি যে কি খুশি হয়েছিলাম। আমি স্যারকে দেখাবার জন্য চাদরটা গায়ে জড়িয়ে নিচ্ছিলাম। নিচে সিঁড়িতে দুজন শিক্ষকের গলার আওয়াজ পাওয়া গেল। স্যার তাদের কণ্ঠস্বর শুনে বললেন, চাদরটা ওই দিকে থুইয়া দেন। আমি স্যারের কথা বুঝতে পারিনি। তিনি তাড়াতাড়ি উঠে আমার গা থেকে চাদরটা টেনে বিছানার দিকে ছুঁড়ে দিলেন। স্যারের এই আচরণ আমি হতভম্ব হয়ে গেলাম। আমি বুঝে উঠতে পারছিলাম না আমার বেয়াদবিটা কোথায় হয়েছে। আমার ইচ্ছে হচ্ছিল এক দৌড়ে পালিয়ে আসি। স্যার বোধহয় আমার মনোভাবটা বুঝে ফেললেন। মৌলভী আহমদ সাবা, যায়েন না, আপনার লাগে একটু কথা আছে। স্যার এই দুই শিক্ষক ভদ্রলোকের সঙ্গে পূর্ণিমা চাঁদের মতো গল্প করতে আরম্ভ করলেন। কথা আর ফুরোয় না। আমি বসে বসে উপসুখ করছিলাম। অবশেষে তারা বিদায় হলেন। স্যার বিছানা থেকে শালখানা কুড়িয়ে নিয়ে আমার কাঁধের উপর রেখে দিয়ে বললেন, কিছু জিনিস কাউরে অন্য মানুষের সামনে দিলে মনে কষ্ট পাইতে পারে। তারপর তিনি কলকাতা থেকে আনা বইয়ের পুঁটলিটা খুলে আমার হাতে নরেন্দ্রনাথ ভট্টাচার্য না বসু লিখতে দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান ক্লাসিক মিউজিক বইটি আমার হাতে দিলেন। আমার ভাবতে খুবই আফসোস হয়, স্যারের দেয়া দুটি উপহার কোনোটাই আমি সংরক্ষণ করতে পারিনি। একবার খাটের উপরে আশরাতে জ্বলন্ত সিগারেট রেখে আমি ইন্টারন্যাশনাল হোস্টেলের বাইরে গিয়েছিলাম। পাখাটি বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। রাত 12টার সময় বাইরে থেকে এসে দেখি ঘর ধোঁয়ায় ভরে গেছে। ফ্যানের বাতাসে অ্যাশট্রে থেকে সিগারেটের আগুনের স্ফুলিঙ্গ ছিটকে পড়ে অগ্নিকাণ্ড ঘটিয়েছে। চাদরটাও গেছে। ক্লাসিক্যাল মিউজিকের হিস্ট্রিটা এক ভদ্রলোককে ধার দিয়েছিলাম। বইটা ফেরত আনার যাতে অসম্ভব হয় সেজন্য ভদ্রলোক কায়দা করে ভবনটা সাঙ্গ করেছেন।